খুব সামান্য, আমি জানি না কেন যে আমরা এটাকে একটা নর্মাল তত্ত্বাবধায়ক সরকারের মতো ট্রিট করার চেষ্টা করছি। এটা নর্মাল তত্ত্বাবধায়ক সরকার না। যে রুটিন কাজ বা পলিসি লেভেলের কাজ বা যেগুলোর কথা বলা হয়েছে, এইটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের লেজিটিমেসি এই ইস্যু থেকে আসে না, সেটা আসে এই অভ্যুত্থানের জায়গা থেকে। এবং আমি এটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা দল যখন হচ্ছে গিয়ে এই বক্তব্যটা এসেছে যে সংস্কারের ব্যাপারটা এসেছে, কমিশনের বক্তব্যটা এসেছে, এই কমিশনের মিটিংয়ে, কনসেনসাস কমিশনের ইস্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কোনো একটা রাজনৈতিক দল এই প্রশ্ন তোলেনি যে সরকারের সংস্কার করার অধিকার নেই। তা আপনি তো তাকে লেজিটিমেসি দিয়েছেন। আমি সেই লেজিটিমেসি দিয়ে এখন যদি আমি বলি যে সরকারের মূল দায়িত্ব হচ্ছে শুধুমাত্র নির্বাচন করা, দুটো কথা তো কন্ট্রাডিক্ট করছে, দুটো কথা তো একসাথে যাচ্ছে না। বৈধতার তো আবার রাজনৈতিক দলগুলো বলছে যে বৈধতার একটা লিমিট আছে। আমি আপনার কথা শুনে নির্বাচন করার জন্য যেটুকু সংস্কারের প্রয়োজন আপনারা ওইটুকু সংস্কার করেন, কতটুকু আমরা বলছি। ওকে, আমরা কোন দেশটাকে বদলে দেওয়ার জন্য সরকারকে আমরা আপনার সময় কোনো কথা বলিনি। আমি একটু ওই কার্টেসিটা ডিজার্ভ করি, তো আমি আমারটা বলার জন্য যে জিনিসটা দরকার নির্বাচনের জন্য, এইটা একটা দাবি হতে পারে। কিন্তু এগেইন আবারও বলছি, শুরু থেকে বক্তব্যটা কি ছিল যে ফ্যাসিজম অ্যাজ আ সিস্টেম যেন কামব্যাক না করে। একটা অথরিটেরিয়ান সিস্টেম, একটা বাংলাদেশে কি নির্বাচন একবারই হবে আর নির্বাচন হবে না ভবিষ্যতে? যদি আবার নির্বাচন হতে হয় তাহলে আরও তো এরপরও হবে। তাহলে নির্বাচন কমিশনের নিয়োগ সেটা যেন স্বচ্ছ পদ্ধতিতে হয়, সেখানে যেন কেউ হাত দিতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তাহলে সেইটা নির্বাচন জনিত সংস্কারের সাথে জড়িত, ঠিক কিনা? জি। আমার প্রধানমন্ত্রী বা হচ্ছে গিয়ে যিনি থাকবেন, তিনি যাতে সরকারের ক্ষমতা কুক্ষিগত করতে না পারেন, কারণ কুক্ষিগত করার মাধ্যমেই আমরা দেখেছি বিচারপতির বয়স বাড়িয়ে আমরা দেখেছি একটা ক্রাইসিস তৈরি করা হয়েছিল। আমরা দেখেছি হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আরেকটা ক্রাইসিস তৈরি করা হয়েছিল, এবং সেটা হয়েছিল কারণ হচ্ছে আপনি কনস্টিটিউশন খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। তাহলে সেটার পরিবর্তনটা কি সেই নির্বাচনজনিত সংস্কারের সাথে সম্পর্কযুক্ত না? তো তাহলে এই যে সংস্কারগুলোর কথা, এগুলো তো মৌলিক সংস্কার। এই যে একটু আগে বলা হলো যে সংস্কারের ক্ষেত্রে আমরা অনেকগুলোতে একমত হয়েছি, আমরা তো মৌলিক বিষয়গুলোতে একমত হইনি। এখনো তো মৌলিক বিষয়গুলোতে দ্বিমত আছে। আপনি আপার হাউসের ব্যাপারে আমরা একমত। আপার হাউসে একটা দলের বক্তব্য হচ্ছে সিটের পার্সেন্টেজ অনুসারে হবে, তাহলে তো দুই হাউসে একই দলেরই হচ্ছে গিয়ে কন্ট্রোল থাকলো, আবারও আমরা সেই কনসেন্ট্রেশন অফ পাওয়ারের মধ্যে চলে গেলাম, কোনো পরিবর্তন তো আসলো না। আমরা তো এখনো আপার হাউসের কি রোল থাকবে সেটা নিয়ে একমত হইনি। আমরা তো এখনো এই যে অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এই কমিশনগুলো যেগুলো ওভারসাইট ইনস্টিটিউশন, জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান, এগুলো এক্সিকিউটিভ প্রতিষ্ঠান না, এদের কাজই হচ্ছে এক্সিকিউটিভের জবাবদিহিতা নিশ্চিত করা। এদের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা হবে এটার ব্যাপারে এগুলো তো হচ্ছে গিয়ে মৌলিক সংস্কারের জায়গা। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা দরকার। আমার যেটা ধারণা, দুটো রাজনৈতিক দলই খুব কাছাকাছি পজিশনে আছে, খুব বেশি দূরে নেই। আমি 1 মিনিট বলতে একদম অল্পতেই উনি যেটা বলছে আমিও বলি যে মৌলিক প্রশ্নে কিন্তু একমত। কথাটা হলো যে যেটা বলতে চাই যে মৌলিক মানে কি, অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে এই ধরনের সংস্কার দরকার। ওই ধরনের সংস্কার আপনি করেন যে 5 বছর অন্তর নির্বাচন হবে এবং নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কেউ এটাকে পাল্টাইতে পারবে না। তাই ওইটাই হলো বেসিক, ওইটাই বেসিক। কারণ 5 বছর পর পর যদি নির্বাচন ঠিক মতো হয় তাইলে সে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি আপনি ওই দলীয় সরকার অধীনে 1000 নির্বাচন কমিশন পাল্টান, কোনোভাবেই ওই নির্বাচন কমিশন প্রশ্নমুক্ত করার, রাজনৈতিক দলগুলো যাতে ওই চেঞ্জটা না করতে পারে সেটা নিশ্চিত করাটা একটা জরুরি। হাসান চৌধুরী আসতে চাই যে অনাস্থায়, যে আস্থা অনাস্থার প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম দীর্ঘ সময় ধরে, একটু শুনতে চাই আপনার কাছ থেকে খুব পয়েন্ট আকারে যে অনাস্থা উত্তরণের তাহলে উপায়গুলো কি হতে পারে? উপায় তো খুব কঠিন না, উপায় তো একটাই, সদিচ্ছা। জি। এখন এটা আপনি প্রুফ করবেন কিভাবে? সেটা হলো মিনিমাম কিছু অ্যাকশন আছে। যেমন ধরেন আমাদের জুডিশিয়ারি, আমরা একাডেমিক্যালি খুব এক্সেলেন্ট একজন চিফ জাস্টিস পেয়েছি, এখন ওনাকে তো সেই ধরনের সাপোর্টটা দিতে হবে। কিন্তু এখন আদালতে উনি বলছেন যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উনি ইতিহাস সৃষ্টি করে যাবেন। এখন বিচার প্রার্থী এসে যদি আদালতে আক্রান্ত হয়, সেটা তো একমাত্র চিফ জাস্টিসের পক্ষে এটাকে সেফগার্ড দেওয়া দায়িত্ব নয়। সুতরাং আমাদের দেশে প্রবলেমটা হয়েছে যে মানুষের যে লাস্ট রিসোর্ট উচ্চ আদালত, সেখানে মানুষ এখন নিরাপদ না।
তারপরে আপনার ইলেকশন কমিশন এখনো অনেক জায়গায় হাত পা বাঁধা। ফলে ইলেকশনটা যে আমরা করব বা সংস্কার যে আমরা করব সেটার জন্য একটা মিনিমাম ইমপ্লিমেন্ট করার যে জায়গাটা, যে অপশনগুলো অন্তর্বর্তী সরকার প্রপোজ করেছে, অপশনগুলো ভেরি রিমোট। আমরা যদি এই প্রপোজালগুলো দেখি, মানে সংস্কার আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, সেখানে 4টি কলাম রাখা হয়েছে। নির্বাচিত সরকার আসলে পার্লামেন্টের মাধ্যমে, অথবা রেফারেন্ডামের মাধ্যমে, অথবা অর্ধেকটা পার্লামেন্ট অর্ধেকটা রেফারেন্ডাম, অথবা নির্বাহী আদেশ, এরকম অসংখ্য অপশন রেখে দেওয়া হয়েছে। আপনি কিন্তু এই অপশনের চোরাগলিতে হারিয়ে যাবেন। এই জায়গাটাই হলো ক্রাইসিস। মানে আপনি অপশনটা এমন দিলেন যেটা আপনি রিচ করতে পারবেন না। তো এই যে আমি এই জন্য শুরুতে বলেছিলাম যে এইটা হাইপোথেটিক্যাল জায়গা থেকে বেরিয়ে এসে যারা রাজনীতির মাঠের যারা অভিজ্ঞ প্লেয়ার, যারা রাজনীতি তাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে আমলে নিতে হবে। কারণ যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা তো রাজনীতি করে নাই কোনোদিন, কোনোভাবে যাতে কনসেপচুয়াল ক্রাইসিস ডেভেলপ না হয়, এইটাই আমি বলেছি। আমি শেষ মন্তব্য আপনার কাছ থেকে পরে শুনছি। সৌরভ ভাই আসতে চাই আপনার শেষ মন্তব্য, এবং একই সাথে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়গুলো একটু যদি শুনতে চাই মোটা দাগে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার বা স্বৈর শাসকের বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিদায় হয়নি, ফ্যাসিবাদী সংস্কৃতির বিদায় হয়নি, ফ্যাসিবাদী মানসিকতারও বিদায় হয়নি। সুতরাং এটি বিদায় করার জন্য যে সংস্কার প্রয়োজন, যে মানসিকতার পরিবর্তন প্রয়োজন, সেটি করতে আমাদের রাজনৈতিক দলগুলো, ছাত্র নেতৃত্ব এবং সরকার, অন্তর্বর্তী সরকার কতটা প্রস্তুত। দ্বিতীয় হচ্ছে যে সংস্কারের বাইরেও অনেকগুলো যে মানে তত্ত্বীয় সংস্কার আর বাস্তব সংস্কার কিন্তু পার্থক্য। কুয়েট কেন বন্ধ, এই প্রশ্ন যদি ছাত্র নেতৃত্বের কাছে করি, বিএনপির কাছে করি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে করি, তারা কি এর জবাব দিতে পারবেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন খুন হয়েছেন, একজন ছাত্র, একজন যুবক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন খুন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন খুন হয়েছে। এটি তো 5 আগস্টের পর এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না, যে আবার আমরা সেই ক্যাম্পাসে খুনাখুনির রাজনীতি, ক্যাম্পাসে এক দল এক ছাত্র সংগঠন আর এক ছাত্র সংগঠনকে বিতাড়িত করবে, হুমকি দেবে। এই অবস্থা থেকে আমরা ধরেন যতই এই ঐকমত্য কমিশন যা কিছুই করি, কিন্তু আমরা যদি মানে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে যদি এটা পরিবর্তন না করতে পারি, এবং কেন করতে পারি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 শিক্ষক, তারা যায় কি অপরাধ করছে যায় না, 100 শিক্ষক শ্রেণীকক্ষের বাইরে। না, সেটা কোনোভাবে আপনি সৌরভ ভাই ঠিকই বলেছেন যে গণঅভ্যুত্থানের চেতনা যাতে কোনোভাবে তাদের আদালত করুন, একটা কমিটি করে একটা করুন যে যারা অপরাধী, জি, তারা অপরাধ নির্ধারণ করুন, আর সাসপেন্ড হতে পারে, তার চাকরিও হতে পারে। কিন্তু আপনি অনিশ্চয়তা বসিয়ে রাখবেন কেন? অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় একই। সুতরাং আমরা সংস্কারটা কি করলাম? বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন নারী উপাচার্য দেওয়া হলো এই সরকারের আমলে, তিনি কয়েক মাসের মধ্যে তাকে বিদায় চলে আসতে হলো, এবং তার সঙ্গে সহ উপাচার্য এবং ট্রেজারারকেও চলে আসতে হলো। মানে আমরা কি সংস্কার করব? সৌরভ ভাই শেষ লাইনটি কি বলবেন? শেষ লাইন, আজকের আলোচনা শেষ লাইন কি বলবেন? না, শেষ লাইন তারপরও তো আশা হারাতে হবে, আশা হারিয়ে লাভ নাই। আমাদের সামনেই এগোতে হবে। এগোনোর জন্য পাল্টাপাল্টি নয়, মানে অতীতের ভুল প্রত্যেকের, ফ্যাসিবাদের নিন্দার জন্য 10 মাস কম সময় নয়, আর 9 মাস কম সময় নয়। ফ্যাসিবাদীর আমাদের নিজেদের মধ্যে যে আত্মঘাতী প্রবণতা আছে এটি দূর করতে হবে এবং নির্বাচনটা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শেষ লাইনটা শুনে নিতে চাই, খুব ছোট্ট করে অধ্যাপক আসিফ এম শাহ আনসার, শেষ লাইন একেবারে এক লাইনে শেষ করবেন দয়া করে। কি মানে এই আলোচনার প্রেক্ষাপটে আপনার শেষ লাইন? যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে খুব বড় ধরনের দ্বিমত আছে তা না, অন প্রিন্সিপাল দুটো রাজনৈতিক দল এগ্রিমেন্ট, প্রসেস নিয়ে সমস্যা। তারা যদি একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যান তাহলে। অসংখ্য ধন্যবাদ। হান্নান মাসুদ। 5 বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই ফ্যাসিজম জন্ম নিবে না, সেটা আমার এটা মনে হয় একটা ভুয়া তথ্য। কারণ হচ্ছে 5 বছর পরে ফ্যাসিজম জন্ম নেয় তা না, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে নিতে পারে। আপনি ক্ষমতায় গিয়েই বিরোধী দল ফোকাস হলো আইনের শাসন, আইনের শাসন না দেও ফ্যাসিবাদ ফ্যাসিজম। হাসান মাসুদ ক্ষমতায় না যাওয়ার আগেও সংবিধানে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ করে নাই। শেখ হাসিনাকে ফ্যাসিবাদ করে এই দেশের আমলা, এই দেশের পুলিশ,